The information provided by the speaker, presenter on the IDSC platform is for general information purposes only. All information is provided in good faith. However, we make no representation or warranty of any kind, express or implied, regarding the accuracy, adequacy, validity, reliability, availability or completeness of this information. নমস্কার, সুজিত চট্টোপাধ্যায়। প্রতি শনিবার বেলা 2টোয় আপনাদের সামনে হাজির হয়ে যাচ্ছি একটি লাইভ প্রোগ্রাম নিয়ে। প্রত্যেক দিন আপনাদের জীবনের যা প্রয়োজনীয় বিষয়গুলো থাকে সেই বিষয়গুলোকে পরপর আমরা বেছে নিয়ে প্রতি সপ্তাহে হাজির করি। এবার যে বিষয়টি আপনাদের সামনে হাজির করছি সেটা হচ্ছে স্বাস্থ্যই সম্পদ। এটা আমরা বলি বটে, কিন্তু এই সম্পদকে কতটুকু আমরা গুরুত্ব দিই, কতটা আমরা উদাসীন থাকি এই ব্যাপারে, এটাও কিন্তু একটা অন্যতম কারণ আমাদের স্বাস্থ্য নষ্ট হওয়ার ক্ষেত্রে। আজকে আপনাদের সঙ্গে এমন একজনের সঙ্গে পরিচয় করাচ্ছি, ডক্টর সুদীপ্ত নারায়ণ রায়। সুদীপ্ত নারায়ণ রায়ের সঙ্গে আলাপ করাচ্ছি। চলুন প্রথমে তার সঙ্গে একটু আলাপ করি, তারপর তার পরিচয়টা আপনাদের দিচ্ছি। নমস্কার সুদীপ্তবাবু, আজকে আমাদের স্টুডিওতে আপনি এসেছেন, আমরা খুব খুশি হয়েছি, কেননা আপনাকে খুব প্রয়োজন আমাদের পশ্চিমবাংলা এবং ভারতবর্ষের মতন দেশে। আপনি যে সে বিষয়গুলো নিয়ে কাজ করছেন, সেটাতে প্রথম আপনার যে পরিচয়টা আমাকে দিতে হয় সেটা হচ্ছে যে স্টুডেন্ট হিসেবে তো আমি দেখছি যেটুকু আমাদের কাছে খবর এসছে আপনি রামকৃষ্ণ মিশন পুরুলিয়ার ছাত্র, তার পরবর্তীকালে আবার কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ, তারপর সেখান থেকে আপনি ইউনিভার্সিটি অফ ক্যালকাটা থেকে BHMS, তারপর আপনি স্পেশালাইজেশন করেছেন ইন্টিগ্রেটিভ মেডিসিন জার্মানি থেকে আর ইন্টিগ্রেটিভ অঙ্কোলজি UK থেকে। তার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু এন্টারপ্রেনারশিপ প্রোগ্রাম করছেন IIM আহমেদাবাদ থেকে, আহমেদাবাদ থেকে। এবং তার সঙ্গে সঙ্গে আবার একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনি একটি পাওয়েল ল্যাবরেটরিজ বলে একটি মানে ওষুধ তৈরি, হোমিওপ্যাথি ওষুধ তৈরির একটি ব্যবসাও আপনার আছে আর কি। সেখানে আপনি ওষুধ তৈরি করছেন এবং চারিদিকে বিপণন করছেন। তা আপনি তো এই যে হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে পড়াশুনো করলেন, তার সঙ্গে সঙ্গে মানুষের একটা ধারণা ছিল যে আরে ওষুধ দোকানে পাওয়া যাবে, জার্মানির ওষুধ নিতে হবে, সেটাই হচ্ছে সবচেয়ে বেটার, এরকম একটা ধ্যান ধারণা মানুষের ছিল। সেই জায়গা থেকে আজকাল কিন্তু অনেক দেশীয় কোম্পানি এসছে, তাদেরও বিক্রি হচ্ছে। সেখানে আপনি এই পাওয়েলটাকে মানে ইন্ট্রোডিউস করলেন কেন? দেখুন, পাওয়েল কোম্পানিটি আমার বাবার প্রতিষ্ঠিত। আমি সেকেন্ড জেনারেশন বিজনেসম্যান। তো আমি যখন হোমিওপ্যাথিক মেডিসিন উপর গ্র্যাজুয়েশন করছিলাম, সেই সময় আনফর্চুনেটলি আমার বাবার মানে উনি গত হন। তো সেই সূত্রে আমার এই বিজনেসে আসা। পাওয়েল কোম্পানিটি একটি ISO 9001 এবং ISO 45001 সার্টিফাইড কোম্পানি, এবং এর একটি WHO GMP কমপ্লায়েন্ট প্লান্ট রয়েছে। তার নিজস্ব বলতে পারেন ফর্মুলেশনসও রয়েছে, এবং যেটা সিঙ্গেল ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক মেডিসিনস সেগুলোও তৈরি করি আমরা। যে ফর্মুলেশনসগুলো রয়েছে সেগুলো অনেক, তার মধ্যে প্রচুর এভিডেন্স বেসড মেডিসিন রয়েছে, যেটা এতদিন আয়ুষ সম্বন্ধে একটা ধারণা ছিল, স্পেশালি হোমিওপ্যাথি সম্বন্ধে। আমরা যদি কলকাতার মধ্যবিত্তদের একটা মানে প্রবাদ একটা প্রচলন আছে, শুনবেন যে যার নেই কোনো গতি সে করে হোমিওপ্যাথি। তো সেই জায়গাটার আমরা বলতে পারেন যে সেই ব্যাপারটাকে আমরা ভেঙে দিয়েছি, কারণ পাওয়েল এভিডেন্স বেসড মেডিসিনে বিশ্বাস করে। আমরা ক্লিনিক্যালি টেস্টেড, যেটা ICMRI এর গাইডলাইন্স মেনে ক্লিনিক্যালি টেস্টেড মেডিসিন তৈরি করছি, এবং শুধু ক্লিনিক্যালি টেস্টেড করে ছেড়ে দিচ্ছি না, সেই ক্লিনিক্যাল টেস্টটাকে আবার আমরা স্কোপাস কিংবা SCI যে পিয়ার রিভিউড জার্নাল, সেই জার্নালে পাবলিশ করছি, যেটা মানে বলতে পারেন যে একদম সায়েন্টিফিক কমিউনিটি রিভিউ যেটা দিচ্ছে সেরকম জার্নালে, যেটা স্কোপাস কিংবা SCI আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে এটা পৃথিবীর সবথেকে মানে পিয়ার রিভিউডের মানে অন্যতম দুটি নাম আর কি। এবং শুধু তাই নয়, ইন্টারন্যাশনাল পেটেন্ট করা হচ্ছে এই কাজগুলোর। এটা একটা
বড় জিনিস। এই পেটেন্ট যে গ্রান্ট পাচ্ছি আমরা সেটা মানে এটা সাধারণ ব্যাপার নয়, এটা যথেষ্ট গর্বের বিষয়। তো আমি অ্যাকচুয়ালি আমার আরেকটা পরিচয় দিয়ে আমি যেটা ন্যাশনাল আয়ুষ টাস্ক ফোর্স অ্যাসোচ্যামের ছিল সেইটার আমি চেয়ারম্যান ছিলাম এতদিন, এবং সেই সূত্রে অনেক ভারতবর্ষে বলবো যে আয়ুষ যেই ব্যাপারটা, এই ব্যাপারটি সম্বন্ধে প্রত্যেকের অ্যাওয়্যার হওয়া দরকার। হ্যাঁ, এবং সেটাতে আমরা কি কি করেছি সেটাও দরকার পড়লে আমি কিছু জিনিস এখানে শেয়ার করব। আয়ুষ কি সেটা আমি যদি বলি তাহলে এটা বলতে হয় যে আয়ুষ ইট ইজ অ্যান অ্যাক্রোনিম, যেটা আয়ুর্বেদ, যোগা, ইউনানি, সিদ্ধা এবং হোমিওপ্যাথি এইগুলোকে নিয়ে এই আয়ুষটা। অনেকেই বলে যে এটা অল্টারনেটিভ সিস্টেম অফ মেডিসিন, আমি বলি না, এটা অল্টারনেটিভ মেডিসিন নয়, এটা এগুলো এক একটি নিজের স্বয়ং সম্পূর্ণ সিস্টেম অফ মেডিসিন, এবং প্রত্যেকটারই সায়েন্টিফিক ভ্যালিডেশন আছে, প্রত্যেকটাই সায়েন্টিফিক তার বেসিস আছে। এর মধ্যে আমি অ্যাজ এ হোমিওপ্যাথ প্র্যাকটিশনার, বাট তার সাথে আমি কিন্তু আয়ুর্বেদের মানে ওপর প্রচণ্ড রকমই বলতে পারেন ভরসা রাখি, এবং আয়ুর্বেদের প্রচার প্রসারে আমার যথেষ্ট বলতে পারেন যে একটা মানে ভলেন্টারি একটা তাগিদ আছে। হ্যাঁ, তাগিদ আছে, এবং সেটা করি জনস্বার্থে। এবং আয়ুর্বেদ, হোমিওপ্যাথি যদি দেখেন, এগুলো প্রত্যেকটি হোলিস্টিক সিস্টেম অফ হোলিস্টিক সিস্টেম বলতে কি, অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আমি তার বডি, মাইন্ড, স্পিরিট কমপ্লেক্সটাকে টোটালটা ধরে আমরা তার ট্রিটমেন্টটা করি। এটা কোনো ওই অ্যালোপ্যাথির যে রিডাকশনিস্ট সায়েন্সের যেরকম সিস্টেম, যে মুড়ি মুরগির এক দর, সেরকমভাবে হয় না যে জ্বর এলো সবাই সবার প্যারাসিটামল দিয়ে দিলাম, সেরকম নয়। এটা প্রত্যেকে অ্যাজ এন ইন্ডিভিজুয়াল, একটা মানুষ তার নিজস্বতা রয়েছে, তার নিজস্ব এক একটা শারীরিক কনস্টিটিউশনাল গড়ন আছে, তাদের সেইরকমভাবে মেডিসিন সিলেকশন। এটা আয়ুর্বেদ এবং হোমিওপ্যাথি দুটোরই এটা বেসিস ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যাপ্রোচ। আপনি চরক সংহিতাতেও দেখতে পাবেন ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যাপ্রোচের কথা বলা হয়েছে। আবার আমাদের হোমিওপ্যাথির যে 7 কার্ডিনাল প্রিন্সিপালস, সেটাও গিয়ে মানে বলা হচ্ছে সেই ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যাপ্রোচের কথাই। এবং হোমিওপ্যাথি মানেই জার্মানি, এই ব্যাপারটা যেটা আপনার সাথে একটু আগে কথা হচ্ছিল, সেইটা আমি একটু মানে আপনার থেকে ডেফার করতে চাইব। কারণ হোমিওপ্যাথি সিস্টেমটা যে 7 কার্ডিনাল প্রিন্সিপালের ওপর বেস করে, সেই কার্ডিনাল প্রিন্সিপাল কিন্তু আয়ুর্বেদের মোটামুটি সব কয়টাই মেনে চলা হয়। এবং থিওরি অফ ভাইটাল ফোর্স বলে, যেটার বেসিসে হোমিওপ্যাথি বলতে পারেন যে পিরামিডটা দাঁড়িয়ে আছে, সেই থিওরি অফ ভাইটাল ফোর্স কিন্তু আমাদের যোগ বৈশিষ্ট্যে অনেক আগে তার উল্লেখ প্রপারলি রয়েছে। এবং এই ভাইটাল ফোর্সটাই আমরা কিন্তু যৌগিক সায়েন্সে যেটাকে বলছি প্রাণা, সেই একই জিনিস, পার্থক্য কিছু নেই। আমাদের জাস্ট বলতে পারেন যে সেই ঠাকুরের কথা অনুযায়ী যত মত তত পথ। তো আয়ুর্বেদ, হোমিওপ্যাথি এবং যোগা আপনি যদি দেখেন যে সেই প্রাণা, যেই মানে যে ভাইটাল ফোর্স, সেইটার রেস্টোরেশন, সেটাই হচ্ছে উদ্দেশ্য। এই রেস্টোরেশন করতে পারলে অটোমেটিক্যালি যে ইন্ডিভিজুয়াল, সে মানে তার রেস্টোরেশন ফ্রম সিক টু হেলথ হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, আরেকটা জিনিস খুব মানে এখানে বলতে হবে যে আয়ুষ কিন্তু শুধু এই সিস্টেম অফ মেডিসিন নয়, এর একটা অন্য বড় দিক আছে। এটা কিন্তু একটা নিঃশব্দ বিপ্লব, সাইলেন্ট রেভলিউশন। আপনি যদি জিজ্ঞেস করেন কিসের রেভলিউশন, এটা কিসের এগেনস্টে বিপ্লব, দেখুন, আমরা যদি প্রথম বিশ্বযুদ্ধর পরটা দেখি, প্রথম বিশ্বযুদ্ধ, তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এই সময়টা, এই পরিপ্রেক্ষিতে এবং ইউরোপে যে মানে যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছে, তখন সাম্রাজ্যবাদ পুঁজিবাদে কনভার্ট হচ্ছে। এই সময়টাতে তখন হেলথ কেয়ার যেই সিস্টেম, যেটা ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যাপ্রোচ অফ সিস্টেম ছিল, আগে আমরা যদি পরম্পরাগতভাবে দেখি, বৈদ্যদের পরম্পরা ছিল, সেখানে
এক একটি পেশেন্টের জন্য এক একজন বৈদ্য তার নিজের মানে প্রেমাইসিসে তাকে দেখে তার ওষুধ তৈরি করে তার ডোজ এবং তার বলতে পারেন মানে তার রিকোয়ারমেন্ট বুঝে তার ডোজ তৈরি করার প্রচলন ছিল। সেইটাই কিছুটা আবার হোমিওপ্যাথিতেও সেই সিস্টেমটা ছিল, মানে যেটা ডেভেলপ হয়েছিল। কিন্তু এইটা পরবর্তীকালে দেখা গেল যে যখন পুঁজিবাদ উঠছে, যেই সময় ইউরোপ সেন্টার অফ দি ওয়ার্ল্ড হয়ে গেছে, সেই সময়টাতে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অফ হেলথ কেয়ার হয়ে যাচ্ছে, বড় বড় হসপিটালস হচ্ছে, ফার্মাসিউটিক্যাল রিকোয়ারমেন্ট বাড়ছে, তখন মানুষকে মোর অফ আ কনজিউমার হিসেবে দেখা হচ্ছে। আজকে যদি আমরা দেখি গ্লোবাল হেলথ কেয়ার মানে ব্যাপারটা যদি দেখি যে এটা একটা এখনও স্টিল অ্যাজ অ্যান আমাদের ভারতবর্ষ স্টিল অ্যাজ অ্যান ইকোনমিক কলোনি হিসেবে রয়ে গেছে, তার মধ্যে গ্লোবাল হেলথ কেয়ার সবথেকে বড় পার্ট। আজকে যেই সব বড় বড় কংগ্লোমারেটরা সেই ওয়াল স্ট্রিটে বসে তারা পুরো যে ইন্ডাস্ট্রি, ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি থেকে আরম্ভ করে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিকে কন্ট্রোল করছে, তারাই আবার ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিকে কন্ট্রোল করছে। আপনি যদি তাদের ব্যাক এন্ডে দেখেন যে এদের ইনভেস্টার্সরা যারা ওয়াল স্ট্রিটে বসে ইনভেস্টমেন্ট ম্যানেজ করছে, তারা কিন্তু প্রত্যেকে এই যেই বড় বড় ফার্টিলাইজার কোম্পানি এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানি সব কিন্তু তারা কন্ট্রোল করছে। এই যেই এই কার্টেলের এগেনস্টে কিন্তু বিপ্লব হচ্ছে এই আয়ুষ রেভলিউশন কিন্তু একটা সাইলেন্ট রেভলিউশন, এবং এটা নিঃশব্দে আমাদের দেশকে এই যেই একটা চেন অফ কলোনিয়ালিজম ছিল সেটার থেকে বের করে নিয়ে আসছে নিঃশব্দে এবং অনেক মানে কি বলবো একটা সুন্দরভাবে। কালে যেটা বলছিলেন ডক্টরবাবু সেটা হচ্ছে যে আয়ুষের যে কেন প্রয়োজনীয়তা এবং কেন প্রাসঙ্গিকতা আরও বেশি করে এখন প্রকট হচ্ছে সে বিষয়ে আমি আর একটু ডিটেলসে যাব। তার আগে আমি দর্শক বন্ধুদের জানাই যে আমাদের এখানে নিচে কিন্তু একটা ফোন নাম্বার যাচ্ছে, আপনাদের শারীরিক সুস্থতা সম্বন্ধে এবং ওষুধ সম্পর্কে এবং যে প্রচলিত ধারার ওষুধগুলো রয়েছে তার যে সাইড এফেক্ট আছে সেটা থেকে নিজেকে বাঁচাতে গেলে কিভাবে এই ধরনের আয়ুষের শরণাপন্ন হয়ে আপনি সুস্থ থাকতে পারবেন, নীরোগ থাকতে পারবেন, সে ব্যাপারে আপনারা প্রশ্ন করতে পারেন। ডক্টরবাবুকে সোজাসুজি তিনি উত্তর দেবেন। ডাক্তারবাবু, একটা জিনিস দেখছিলাম, আপনি আয়ুষের সঙ্গে যখন এই যোগাযোগটা আপনি চেয়ারম্যান ছিলেন আর কি, সেই সময় তো আপনি পৃথিবীতে বহু দেশে আমাদের রাষ্ট্রপতির সঙ্গে তো আপনি সহযাত্রী হয়ে সঙ্গে আপনি গেছেন। তো এই আয়ুষ এবং পৃথিবীর অন্যান্য দেশে যেখানে আপনি গেছেন সেখানে আপনি এটা কিভাবে দেখেছেন বিষয়টা, তারা কিভাবে দেখছে আমাদের বিষয়টা? দেখুন, ওই যে বললাম যে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হেলথ কেয়ারকে কমার্শিয়ালাইজেশনে নিয়ে চলে গেছিল। হঠাৎ করে মানে এই যে একটা মানে প্রচণ্ড রকমের কমার্শিয়ালাইজেশনের জায়গায় চলে যাওয়ার পরে হঠাৎ করে রিসেট বাটনটা টিপলো হচ্ছে আমাদের কোভিড কিন্তু আমাদেরকে বুঝিয়ে দিল যে ওয়েস্টার্ন মেডিসিন ইজ নট এনাফ, দ্য সো কল্ড infrastructure of healthcare was not enough to fight a small microorganism যেটাকে আমরা মাইক্রোস্কোপেও হয়তো দেখতে পাচ্ছি না, এমন ছোট ভাইরাস। হ্যাঁ, উই নিড আ স্পেশালাইজড মাইক্রোস্কোপ টু সি ভাইরাস। তো এই যেই রিসেট বাটনটা টিপলো তখন মানুষের মানসিকতার একটা শিফট হয়েছে কিউরেটিভ ট্রিটমেন্ট থেকে প্রিভেন্টিভ কেয়ারে। এই প্রিভেন্টিভ কেয়ারের প্রতি যখন মানুষ আকৃষ্ট হতে থাকলো তখন আয়ুষ, যেটা আমরা 2014 থেকে যে সাইলেন্ট রেভলিউশনটা চলছে, হঠাৎ করে সে একদম ফোরফ্রন্টে চলে এলো। এবং পোস্ট কোভিড আমি আমাদের মহামান্য রাষ্ট্রপতির সাথে যখন আমি বিভিন্ন ইউরোপিয়ান দেশে গেছি, সেখানে আমি দেখতে পেরেছি যে তাদের মানে এই প্রিভেন্টিভ কেয়ার, স্পেশালি যোগা, আয়ুর্বেদ, এর প্রতি যে একটা প্রচণ্ড রকমের বলতে পারেন যে একটা মানে
আকৃষ্টতা সেটাকে আমরা দেখতে পেলাম আর কি। দে আর ভেরি মাচ অ্যাট্রাক্টেড টু ইট। তারা বলছে যে উই হ্যাভ প্র্যাকটিসড মানে যৌগিক ব্রিদিং সিস্টেম, মানে ব্রিদিং যেসব প্র্যাকটিসেস আছে তাতে আমাদের অনেক লাভ হয়েছে, আয়ুর্বেদের ওরা ওষুধ খুঁজে বেড়াচ্ছে। আমাদের ভারত সরকার অনেকগুলো এমওইউ করেছে বিদেশে অনেক দেশের সাথে, কিন্তু এখন অবধি এক্সপোর্টে যদি বলেন যে খুব বেশি যে আমরা একটা খুব বড় নাম্বার অ্যাচিভ করেছি তা নয়। সেটারও কারণ সেই যে একই বলছি যে সেই একটা কমার্শিয়ালাইজেশন অফ যে একটা কার্টেল রয়েছে, সেই কার্টেলের সাথে লড়াই করাটা খুব ডিফিকাল্ট, এবং সেইখানে চাইনিজ মেডিসিনের একটা বড় লবিও কাজ করেছিল এতদিন ধরে। এখন জানি না তার কি হবে সামনে, বাট চাইনিজ মেডিসিনের লবি সেই তাদের কার্টেলও কিন্তু একটা বড় রকমের বাধা হয়ে দাঁড়াচ্ছিল যে আয়ুষ মেডিসিনকে নানান রকমভাবে সাবোটাজিংয়ে। তো সেই ক্ষেত্রে মানে আপনি যদি বলেন যে ইন্টারেস্ট, তাদের বিজনেস ইন্টারেস্টও আছে এবং সাধারণ মানুষের এই ওষুধগুলোর প্রতি প্রচণ্ড রকমের ভরসা আছে। হোমিওপ্যাথি যেই জিনিসটা সেটা তো ডেফিনেটলি ইউরোপে অলরেডি প্রচণ্ড রকমভাবে এস্টাবলিশ ছিলই, কিন্তু ইন্ডিয়ান হোমিওপ্যাথি এইটাকে এস্টাবলিশ করার দরকার আছে। এই যে আপনি তখন আমাকে বলছিলেন যে ভারতীয় কোম্পানিরা, আপনাকে কয়েকটা আমি ছোট্ট ডেটা শেয়ার করি, তাহলে আপনি বুঝতে পারবেন। আমাদের পশ্চিমবঙ্গে 253 হোমিওপ্যাথি কোম্পানি আছে, জার্মানির চাইতে বেশি, কিন্তু জার্মানিতে 220টা বোধ হয়, ঠিক আছে, শুধু আমাদের পশ্চিমবঙ্গে। আর সারা ভারতবর্ষে 380টির ওপরে হোমিওপ্যাথিক কোম্পানি রয়েছে যারা জিএমপি সার্টিফাইড। জিএমপি সার্টিফাইড যারা নয় তাদেরকে আমরা এখন মানে লিস্টের মধ্যে কাউন্টে রাখা হবে না। এবং আরেকটা বলার জিনিস যে ভারতবর্ষে মোর দ্যান 3 লাখ হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার আছে, যা সারা পৃথিবীতে হয়তো নেই। তাহলে হোম অফ হোমিওপ্যাথি কিন্তু ভারতবর্ষকে বলা চলে। আর ভারতবর্ষে হোমিওপ্যাথিক মেডিকার মধ্যে যেই সব ওষুধের কথা বলা আছে তার 70% মেডিসিন ইন্ডিয়ান অরিজিনে পাওয়া যায়, ঠিক আছে। তো হোমিওপ্যাথি ইজ যতটা জার্মান, তার থেকে বলতে পারেন যে জার্মানিতে হয়তো তার সূত্রপাত, কিন্তু বিস্তার ভারতবর্ষে, এবং ভারতের যেই হোমিওপ্যাথি, ইন্ডিয়ান হোমিওপ্যাথি, এটা কিন্তু আগামী দিনে পথ দেখাবে আপনাকে। আমি বলছি, কারণ ইন্ডিয়ান যে হার্বস এবং ইন্ডিয়ার যে একটা মানে বলতে পারেন যে আমরা ইকোলজিক্যালি এতটাই এনরিচড, এখানে এত মেডিসিনাল প্লান্টস হার্বস আছে। আমি টাস্ক ফোর্সে থাকাকালীন অনেক ইন্ডিয়ান ড্রাগ যেগুলো হোমিওপ্যাথির ফার্মাকোপিয়াতে ছিল না, সেগুলোকে ইনকর্পোরেট করানোর জন্য অনেক চেষ্টা করেছি, এবং সেগুলো হচ্ছে। তার একটা প্রসেস আছে, তার সায়েন্টিফিক প্রোটোকল আছে, তারপরে তার অ্যাডমিনিস্ট্রেটিভ প্রোটোকল রয়েছে, তো সেটা কাজটা চলছে। এবং এই যেই কাজটি, এইটা যদি করা যায় তাহলে লিস্ট অফ ইন্ডিয়ান ড্রাগস যত বাড়বে তত এই ইন্ডিয়ান ড্রাগসগুলো এক্সপোর্টে কিন্তু আমাদের অনেক মানে বলতে পারেন যে একটা ভালো জায়গা দেবে। কারণ আপনি যদি দেখেন কোভিডের টাইমে তুলসী এবং অশ্বগন্ধার যা ইউরোপে রিকোয়ারমেন্ট হয়েছিল, সে হোমিওপ্যাথি কোম্পানিগুলো মানে দ্যাট মে বি সাবসিডারি কোম্পানিজ ফ্রম ইউরোপ, বাট তারাও কিন্তু এখান থেকে সাপ্লাই করেছে, মানে প্রচুর সাপ্লাই হয়েছে। তো সেইটা আমাদের একটা পথ দেখায় যে আমাদের কিন্তু এখানে একটা বড় বিজনেস অপরচুনিটিও রয়েছে। ভারতবর্ষের যে এক্সপোর্ট ফিসকাল ডেফিসিট, সেটাকেও কিন্তু অ্যাড্রেস করা যেতে পারে থ্রু আয়ুষ প্রোডাক্টস। এবং আয়ুষ ইন্ডাস্ট্রি মানে প্রিভেন্টিভ হেলথ কেয়ারের মানে দারুণভাবে এগোচ্ছে, দারুণভাবে। আয়ুষের দুটো বিষয় আমাদের মাথায় আসছে, একটা হচ্ছে পরিকাঠামোগত একটা উন্নয়ন, তার সঙ্গে সঙ্গে একটা হচ্ছে যে বিদেশের মানুষের সচেতনতা, তার সঙ্গে আমাদের দেশের মানুষের সচেতনতা। বাংলায় একটা কথা আছে, সেটা হচ্ছে যে বাংলা আজ যা ভাবে ভারতবর্ষ নাকি অনেক পরে ভাবে। কথাটা কিন্তু সত্যি। আপনারা যদি একটু পেছন দিকে হেঁটে যান তাহলে দেখবেন এই বাংলা ভারতবর্ষের মতন এমন একটা জায়গা যেখানেতে রবীন্দ্রনাথ নিজে হোমিওপ্যাথি চর্চা করতেন, তার একটা বাক্স ছিল। বিদ্যাসাগর তিনি তো নিজে এখানে করেছেন, এবং আদিবাসী মহল্লায় গিয়ে যেখানে চিকিৎসার ব্যবস্থা নেই তিনি সেখানে হোমিওপ্যাথি চিকিৎসা করে তাদের সুস্থ করে তুলতেন। এবং আরও সবচেয়ে বড় কথা, রামকৃষ্ণদেবের যিনি
মানে চিকিৎসক ছিলেন মহেন্দ্রনাথ সরকার, সেই মহেন্দ্রনাথ সরকারও কিন্তু ছিলেন আমাদের এই সাধারণ অ্যালোপ্যাথি চিকিৎসক ডক্টর। তাকে একটা সমালোচনা করতে দেওয়া হয়েছিল হোমিওপ্যাথির বইয়ের, তিনি এটা কড়া সমালোচনা করবেন বলে বইটা পড়তে শুরু করেন, তারপর সিদ্ধান্তে আসেন যে এখানে সমালোচনা করার কোনো জায়গা নেই, বরঞ্চ সমালোচিত হবে সেই প্যাথি যেটা নিয়ে আমি চিকিৎসা করি। উনি কিন্তু চেঞ্জ করে হোমিওপ্যাথিতে চলে এলেন। তার পরবর্তীকালেও কিন্তু আপনারা পাবেন আমাদের এখানকার ডক্টর চক্রবর্তী, ভোলানাথ চক্রবর্তীকে আমরা পাচ্ছি। সুতরাং যারা সাধারণ চিকিৎসক ছিলেন, স্বাভাবিক যে চিকিৎসা পদ্ধতি বলা হয় অ্যালোপ্যাথি, সেখান থেকে তারা ছেড়ে চলে এসছেন হোমিওপ্যাথিতে। কেন এসছেন? নিশ্চয়ই তার পেছনে একটা রহস্য আছে, নিশ্চয়ই পেছনে তার একটা কারণ আছে। আমাদের হাতে খুব সময় কম, তার মধ্যে থেকে আমরা আপনার কাছে এটা বলতে চাইছি, আচ্ছা আয়ুষে তো আমরা 5টি ধারা পাচ্ছি সেই পঞ্চনদীর মতন। একটা তো হচ্ছে আয়ুর্বেদ পাচ্ছি, তার সঙ্গে সঙ্গে আমি পাচ্ছি আপনার সিদ্ধা পাচ্ছি, ইউনানি পাচ্ছি, তার সঙ্গে সঙ্গে পাচ্ছি প্রাকৃতিক চিকিৎসা যেটা যোগা এবং প্রাকৃতিক চিকিৎসা, সেটা আমরা পাচ্ছি, ন্যাচুরোপ্যাথি আমরা পাচ্ছি, এবং তার সঙ্গে সঙ্গে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আপনার আরেকটি রয়েছে, সেটা হচ্ছে বোধহয় আপনার হোমিওপ্যাথি। হ্যাঁ, হচ্ছে হোমিওপ্যাথি। তো আয়ুষ, তো প্রতিটি প্রথম অক্ষর নিয়ে এই আয়ুষটা কথাটা হচ্ছে, এটা খুব ইন্টারেস্টিং বিষয়। আরেকটি জিনিসও অ্যাড হয়েছে, সেটা হচ্ছে সোয়া রিগপা, যেটা হচ্ছে তিব্বতের যেটা মানে বুদ্ধিস্ট একটা। হ্যাঁ, এগুলো ধরুন মানে আপনি যদি দেখেন, সিদ্ধা হচ্ছে দ্য ওল্ডেস্ট সিস্টেম, মানে প্রি-ভেদিক যদি ধরতে হয়, তাহলে মহাদেব শিব হচ্ছেন মূল। হ্যাঁ, সেটা তো দেখুন আমি কিন্তু ওটা সাউথে যতটা পপুলার, আমাদের এখানে সিদ্ধাটা মানুষ ঠিক অতটা নয়, এটা বিষয়। দেখুন সেটা যদি আমি ঐতিহাসিকভাবে দেখতে চাই, হ্যাঁ, ঐতিহাসিক জায়গাটা তো হচ্ছে যে ইন্ডিয়াতে সিদ্ধ প্রথমে আসে, এবং সিদ্ধা অনেক তার ইয়েটা মানে যদি দেখেন রুটটা প্রি-ভেদিক, এবং ঋষি অগস্ত্যর মানে কে বলা হয় যিনি সিদ্ধার মানে ব্যাপারটাকে বলতে পারেন যে প্রোপাগেট করেছিলেন। ওয়ারাজ আয়ুর্বেদটা কিন্তু অনেকটা পরে আসে, এবং সেটা মোর বলতে পারেন যে মোর সায়েন্টিফিক অ্যান্ড ভ্যালিডেটেড অ্যান্ড সায়েন্স ওরিয়েন্টেড। আমি কোনোটাকেই ছোট করব না, কিন্তু ওটাও সায়েন্টিফিক ভ্যালিডেট। ডেভেলপমেন্টে যদি দেখেন, ডেভেলপমেন্টাল হিস্ট্রি অনুযায়ী তারপরে আয়ুর্বেদ, এবং আয়ুর্বেদের সাথে যদি বলা হয় যোগাও কিন্তু একটা খুব বড় সিস্টেম হিসেবে তৈরি হয়েছে। ইউনানি কিন্তু ইউনান থেকে এসেছে, ইটস আ গ্রিক মেডিসিন, যেটা ইউনানি কথাটা পার্সিয়ান ওয়ার্ড ওখান থেকে এসেছে। আচ্ছা, সবচেয়ে আরেকটা কথা বলে শেষ করতে চাই, যেটা বাঙালির সঙ্গে অঙ্গাঙ্গি সম্পর্ক, সেটা হচ্ছে বাঙালির খাদ্যাভ্যাস। সুতরাং বাঙালির খাদ্যাভ্যাস যেমন রয়েছে তেলে ঝালে ঝোলে অম্বলে, আর তার সঙ্গে সঙ্গে যেটা দাঁড়িয়ে থাকে সেটা হচ্ছে যে স্টমাকের ক্ষমতা। আমরা সেটা পাচন শক্তি আমাদের কি দিনকে দিন দুর্বল হয়ে যাচ্ছে। তার অন্যান্য অনেক কারণই আছে, যে কারণই থাক তার থেকে তো বাঁচতে হবে। ডাক্তারবাবু, এটা আপনি বলি, আজকাল মানুষ কিন্তু ডক্টরের কাছে যাচ্ছেন না, একটু হজমের গন্ডগোল হচ্ছেন, দোকানে যাচ্ছেন, নিজের পছন্দ মতো অ্যান্টাসিড কিনছেন, এবং বছরভর খালি পেটে সকালবেলা খেতে শিখে গেছেন নিজেই কিন। এটা তো এই যে খালি পেটে যেটা খেতে বলছেন, ওটা অ্যান্টাসিড নয়, ওটা প্রোটন পাম্প ইনহিবিটর, গ্রুপের। এগুলো তো আস্তে আস্তে কিডনিটাকে শুধু কিডনি নয়, অনেক এর যদি দেখেন আপনি, হ্যাঁ, এটা যে কোনো অ্যালোপ্যাথি ডাক্তার মানে প্রেসক্রাইব না করলে খাওয়া উচিত নয়। এগুলোর প্রত্যেকটাই প্রেসক্রিপশনাল ড্রাগ। হ্যাঁ, অ্যান্টাসিডটা ডেফিনেটলি ওটিসি হিসেবে, ওভার দ্য কাউন্টার হিসেবে চলে অ্যালোপ্যাথিতে, বাট তারও কিন্তু সাইড এফেক্ট আছে, এবং সেটা এভিডেন্ট, মানে প্রমাণিত প্রচুর সাইড এফেক্ট আছে। হার্টের অনেক বড় ক্ষতি করে, যে মেটালসগুলো দিয়ে, তার যে বেসিক সল্টসগুলো দিয়ে তৈরি হয় আর কি। তারপর ওষুধটা আসল না ভেজাল, সেটা একটা কথা। আর সেইটার তো কথা তো আরেকটা দিনের প্রসঙ্গ হবে, কিন্তু আমার যেটা বলার বক্তব্য হচ্ছে যে ওটিসি যদি আপনাকে যেতে হয় তাহলে আয়ুষে আসুন। আচ্ছা, আপনার পাওয়েল কোম্পানিটা যেটা রয়েছে, আমি শুনেছি আপনাদের নাকি একটা দুর্দান্ত ওষুধ রয়েছে এই হজম সংক্রান্ত একটি। হ্যাঁ, আমাদের গ্যাস্ট্রোপ্লেক্স বলে একটি ওষুধ আছে। গ্যাস্ট্রোপ্লেক্স ওষুধটি ক্লিনিক্যালি টেস্টেড,
এবং এর ক্লিনিক্যাল ট্রায়ালটা স্কোপাস ইন্ডেক্স জার্নালে পাবলিশড রয়েছে। এটা সিটিআরআই রেজিস্টার্ড ক্লিনিক্যালি টেস্টেড ওষুধটার নাম কি বললেন? গ্যাস্ট্রোপ্লেক্স, GASTROPLEX, এবং এটি একটি ইন্টারন্যাশনাল পেটেন্টেড ওষুধ। এর কোনো সাইড এফেক্ট নেই, সেটা ট্রায়াল রিপোর্ট স্কোপাস জার্নালে পাবলিশ করা আছে। তো এই রকম ওষুধ আপনি বাজারে ওটিসি হিসেবে খেতে পারেন। অ্যালোপ্যাথি ওষুধ ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া খাবেন না, এটা আমার একটা বলতে পারেন যে একদম স্ট্যাটিউটারি ওয়ার্নিং। ডাক্তারই মানে নিজের ডাক্তারি করতে যাবেন না, করতে গেলে আয়ুষে আসুন। ডাক্তারবাবুর কাছে এমন বিষয়বস্তুটা রয়েছে, একটা ভার্স বিষয়, এটা এই ছোট্ট একটি অনুষ্ঠানের মধ্যে সম্ভব নয়। ডাক্তারবাবুকে অনুরোধ করব আরেকদিন আসবার পর এই আয়ুষ সম্পর্কে এবং মানুষের কিছু প্রশ্নের উত্তরও থাকবে, সেগুলো সম্বন্ধে আমরা দ্বিতীয় দিন আলোচনা করব। আজ এখানেই শেষ করছি ফেস টু ফেস অনুষ্ঠানে। আজকের অতিথি ছিলেন ডক্টর সুদীপ নারায়ণ রয়। নমস্কার। আবার আগামী সপ্তাহে শনিবার বেলা 2টোয় এরকমই একটি আপনাদের প্রয়োজনীয় বিষয় নিয়ে একটি অনুষ্ঠানে হাজির হব। আজ তাহলে বিদায় নিচ্ছি। নমস্কার।